যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী মাসে আলোচনার মাধ্যমে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সকালে সংসদে জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে তিনি এই কথা জানান। এছাড়াও বিরোধীদের আপত্তির মুখে গুম সংক্রান্ত অপরাধের বিচার যুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন পাশ করা হয়েছে। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। যে আমাদের এলাকায় ত্রয়োদশ সংসদের 10ম দিনের অধিবেশন সকাল 10:30টায় অধিবেশন শুরু হয় স্পিকার এম হাফিজউদ্দিন বীর বিক্রমের সভাপতিত্বে। কার্যসূচি অনুযায়ী জনগুরুত্বপূর্ণ নোটিশের উপর আলোচনা দিয়ে অধিবেশন শুরু হয়। এতে প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়বে কিনা সে বিষয়ে আগামী মাসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নেই। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। এই অধিবেশনেই গুমের বিচার যুক্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন পাশ হয়েছে। গুমকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছি। সেই কারণে মাননীয় স্পিকার, যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। তবে এই আইন পাশের বিরোধিতা করেন সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আইনমন্ত্রী যে কথাগুলো বলেছেন, আমার কাছে এটা অনাহুত এবং এইটার সাথে আমি এটাকে সম্পৃক্ত মনে করি না। এই অংশটা না বললেই ভালো হতো। ওই নির্দিষ্ট সময় যখন আসবে তখন আলোচনায় আমরা অংশগ্রহণ করব। এখানে এই ব্যাপারে আর কিছু বলতে চাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। 10ম দিনে পাবলিক প্রকিউরমেন্ট বিলও সংসদে উত্থাপিত হয়। এছাড়া পাশ হয়েছে হাওর ও জলাভূমি বিল সুরক্ষা আইন। এবং কবে এই কাজ আরম্ভ হতে পারে? আপনাকে ধন্যবাদ স্পিকার। রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বিরোধী দলের অতীত কার্যক্রমের সমালোচনা করেন তিনি। জুলাই আগস্টের আন্দোলন, ছাত্র জনতার সাথে আমরা সবাই ছিলাম। ট্রফি আমরা কারো কাছে নিতে যাইনি। ক্যাপ্টেনকে এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস চিনে। এই কারণে উনি লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছে মাননীয় স্পিকার। পরে সেই ভাষণের কিছু তথ্যকে অসত্য বলে এক্সপাঞ্জ করার দাবি করেন বিরোধী দলীয় নেতা। প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাইতে গিয়ে আমাদেরকে একবারে জেরবার করে ফেলেছেন এবং তিনি অসংখ্য মিথ্যা তথ্য এখানে এসেছে, যে দুই একটার প্রতিবাদ আপনি নিজেও করেছেন। আমি অনুরোধ করব যে অসত্য কোনো তথ্য যেন এই মহান সংসদে কেউ পরিবেশন না করেন। এর উত্তরে স্পিকার বলেন, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অসংসদীয় কোনো শব্দ থাকলে তা এক্সপাঞ্জ করা হবে। মাননীয় সদস্য, আমি তো বললাম যে যদি মিথ্যা তথ্য থাকে সেটা আমি এক্সপাঞ্জ করব। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা। যোদ্ধা তার আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। সে সাথে বর্তমান সরকারের দুর্নীতি হলে সেটাও দেখা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ অর্থাৎ এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সরকার এখনো প্রস্তুত নয়। জ্বালানি নিয়ে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সরবরাহে কিছুটা ঘাটতি আছে। শারমিন নীরার রিপোর্ট। বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় 50 দিন পর সরকারের কাজের নানা দিক আর চ্যালেঞ্জ নিয়ে মঙ্গলবারের এই সংবাদ সম্মেলন। কেউ মনে করেন যে খুব র্যাডিক্যাল স্টেপ নেওয়া। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলেন, 1.5 দশকের স্বৈরাচারী সরকারের পর দায়িত্ব নিয়েই অর্থনীতি, স্বাস্থ্য কিংবা জ্বালানির মতো বৈশ্বিক সংকটের মুখে এই সরকার, যা উত্তরণের চেষ্টা চলছে। তবে গেল 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের সময় হওয়া দুর্নীতি কিভাবে তদন্ত করবে এই প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। নিশ্চয়ই করবে। আপনারা জানেন আমাদের দুদক এখনো পুনর্গঠিত হয়নি। দুদক পুনর্গঠিত হলে দুদক এই কাজগুলো দুদকের মাধ্যমে শুরু হবে। কারণ দুর্নীতি মানে এটা কে করেছে সেই ইস্যু না। ইভেন এই সরকারের সময়ও সেই চেষ্টা, মানে দুদকের মতো প্রতিষ্ঠান তৈরি করার উদ্দেশ্যে ইভেন শুধু আগে কে কি করেছে সেটা না, এই সরকারের মধ্যেও এই দুর্নীতি আছে কিনা, এই দুর্নীতি রাষ্ট্র যেহেতু এই সরকার টানতে চায়, এই সরকারের মধ্যেও এসব হচ্ছে কিনা সেই খোঁজ খবর
অবশ্যই রাখা হবে। জ্বালানি খাত নিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা প্রসঙ্গে তিনি বলেন, সরবরাহে কিছুটা ঘাটতি আছে, তবে সরকার ব্যবস্থা নিচ্ছে। আরেক প্রশ্নের জবাবে বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য এখনই প্রস্তুত নয় সরকার। এশিয়ার প্রায় 80% ওই স্ট্রেট দিয়ে আসে, সুতরাং ওটা যখন ব্লকেডের মধ্যে থাকে তখন খুব স্বাভাবিকভাবে সাপ্লাইয়েরও কিছুটা ক্রাইসিস হতেই পারে। ফর দ্য টাইমিং এপ্রিল মাসে আমরা মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেইনি। পরিস্থিতি যদি খুব খারাপ থাকে এরকম যে কোনো সিদ্ধান্ত, মূল্য সংশোধনের কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না তা বলা যাবে না। জনগণ যেন এটা মনে করেন এটার ঝড় ঝাপটা কোনো না কোনো ফর্মে আমাদের সবার উপরেই কম বেশি পড়বে। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার ঝুঁকিপূর্ণ 30 এলাকায় টিকা কার্যক্রম শুরু করেছে, আর 3 মে থেকে সারা দেশে এই কার্যক্রম শুরু হবে। শারমিন নীরা, 71, ঢাকা। লালবাগ থানার বৈষম্য বিরোধী আন্দোলনের একটি হত্যা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে পাঠানোর কথা রয়েছে ঢাকার সিএমএম আদালতে। তার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় ঢাকায় 6টি মামলা ছাড়াও রংপুরে একটি মামলার তথ্য জানা গেছে। সোমবার ভোর রাতে তাকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। মহিম মিজানের রিপোর্ট। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে সোমবার দিবাগত রাতে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ জানায়, রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটকের পর তাকে ডিবি কার্যালয়ে আনা হয়। পরে লালবাগ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে বনানী, উত্তরা সহ ঢাকায় 6টি মামলা রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের ডিসি NM নাসির উদ্দিন। এইসব মামলা জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী একাধিক মামলা আছে ডিবির বিভিন্ন থানা। তো এখন পর্যন্ত যেহেতু জানা যাচ্ছে যে এই ডিবিরতেই একটি মামলা, লালবাগ থানার বৈষম্য বিরোধী একটি মামলা তদন্তাধীন আছে, সেই মামলাতেই তাকে আদালতে সোপর্দ করা হবে। আমি যতদূর জানি যে তাকে রাত 4টার পরে তার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং 5টার দিকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান শফিকুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেন। আমরা জিজ্ঞাসাবাদ করতেছি, যদি মনে হয় যে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে তাহলে রিমান্ডে দেওয়া যাবে। না, উনি দেশে ছিলেন। এখন পর্যন্ত উনি যেটা উনি বাইরে যান, উনি দেশে ছিল। শেখ হাসিনা সরকার পতনের 27 দিনের মাথায় 2024 সালের 2রা সেপ্টেম্বর স্পিকার পদ থেকে পদত্যাগ করেন শিরিন শারমিন চৌধুরী। 2013 সালে স্পিকার নির্বাচিত হওয়ার পর থেকে টানা প্রায় 11 বছর এই দায়িত্ব তিনি পালন করেন। রাষ্ট্রপতির ভাষণের উপর সরকারি মহিম মিজান, 71, ঢাকা। দর্শক, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে ডিবি কার্যালয় থেকে এই মুহূর্তে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মহিম মিজান। মহিম, একটু জানতে চাই যে আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম 7টি মামলা রয়েছে তার বিরুদ্ধে, মামলাগুলোর একটু বিস্তারিত জানতে চাই এবং কখন নাগাদ তাকে আদালতে উপস্থিত করা হবে সেটাও একটু জানাবেন। ন্যান্সি, আসলে লালবাগ থানার একটি হত্যা চেষ্টা মামলা সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা। এটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এখনো পর্যন্ত, কিন্তু মামলা নথি একটু আগে ন্যান্সি আসলে তাকে আদালত চত্বরে নিয়ে আসা হয়েছে এবং তাকে গারদখানায় তোলা হচ্ছে। মামলার যে ফরওয়ার্ডিংটা এখনো আমাদের হাতে এসে পৌঁছেনি, তবে এখানকার যে প্রসিকিউশন এবং ডিবি কর্মকর্তারা যারা এই মামলা তদন্তের দায়িত্বে আছেন তারা আমাদেরকে প্রাথমিকভাবে বলেছে যে তাকে লালবাগ থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কাকে হত্যার চেষ্টা করেছে, এই মামলাটি কবে রুজু হচ্ছে, নিশ্চয়ই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন যখন হয় 2024-এর জুলাই বা আগস্টের কোনো একটি সময়ের ঘটনা উল্লেখ থাকা যে ঘটনাটি, সেটি পরবর্তীতে আপনি জানেন 5 আগস্টের পরে অনেকগুলো মামলা হয়েছে এই ঘটনাকে ঘিরে। সারা বাংলাদেশে প্রায় কয়েক হাজার মামলা হয়েছে এবং লালবাগ থানাতেও এই জাতীয় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে এবং সেই জাতীয় একটি মামলা আসলে শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে আনা হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি হয়তো তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড নাও চাইতে পারে এখানকার যে তদন্তকারী কর্মকর্তা, এবং সেই ক্ষেত্রে হয়তো তাকে আদালতে তোলা নাও হতে পারে, কারণ এখন তিনি থানায় আদালত হেফাজতে রয়েছেন, মানে গারদখানায় রয়েছেন। সেখান থেকে হয়তো তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হতে পারে এবং আমরা যতদূর জানতে পেরেছি তার বিরুদ্ধে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড নাও চাইতে পারে।
তো আসলে যখন এখানকার প্রসিকিউশন এবং আদালতে নিশ্চয় আইনজীবী উঠবেন, প্রসিকিউশনের পক্ষ থেকে আইনজীবীরা উঠবেন, তখন আসলে সুনির্দিষ্টভাবে বলা যাবে এবং বোঝা যাবে তাকে কতগুলো মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে, প্রাথমিকভাবে একটি, এবং সুনির্দিষ্ট সেই মামলাটি কোনটি সেটি আসলে আদালতে যখন ফাইল উঠবে তখন আমরা পরিষ্কার জানতে পারবো। ন্যান্সি, এই মুহূর্তে আসলে তাকে গারদখানায় রাখা হয়েছে, হয়তো একটু পরে আদালতে তোলা হবে, পরবর্তীতে তখন সংবাদ সংযোগে হয়তো আপনাকে এই জাতীয় সমস্ত তথ্য আমরা জানাতে পারবো। মহিম, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা আইনজীবীদের ব্রিফিং এর পর যেই সংবাদ আপডেট সেটা নিশ্চয়ই জানাতে পারবো। দর্শক, মহিম মিজান আমাদেরকে নিম্ন আদালত থেকে যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আটক করা হয়েছে এবং আদালতে এরই মধ্যে আনা হয়েছে সেই তথ্য আপডেট জানাচ্ছিলেন। হামের উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে মারা গেছে আরও এক শিশু। এছাড়া রাজশাহীর 2টি প্রাইভেট ক্লিনিকে মারা গেছে আরও 2 শিশু। এদিকে ময়মনসিংহ মেডিকেলেও হামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বরগুনা, পাবনা, ময়মনসিংহ, কক্সবাজার সহ সারা দেশে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নতুন করে হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 শিশু রাজশাহী মেডিকেলে এবং একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে হাম উপসর্গে রাজশাহীতে এখন পর্যন্ত 42 শিশুর মৃত্যু হলো। মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে 24 ঘন্টায় নতুন 20 শিশু সহ 138 জন চিকিৎসা নিচ্ছে। পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করতে শিশু আইসিইউ এর বেড সংখ্যা আরও 6টি বাড়িয়ে 18 করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেলেও হামের লক্ষণ নিয়ে নতুন করে 24 শিশু ভর্তি হয়েছে। রোগীদের চিকিৎসায় 64 শয্যার আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। সেখানে 3টি মেডিকেল দল গঠন করে চলছে চিকিৎসা। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় নতুন করে 6 জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছে। আর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 44 জন। বিভাগ জুড়ে বিভিন্ন হাসপাতালে মোট 101 জন চিকিৎসাধীন রয়েছে। এদিকে সংক্রমণের মধ্যেই ঝালকাঠির নলছিটিতে চলছে হাম রুবেলার টিকা দেয়া। সকাল থেকেই শিশুদের নিয়ে টিকা দিতে আসেন অভিভাবকরা। 6 মাস থেকে 5 বছরের শিশুদের পাশাপাশি যারা আগে টিকা নিয়েছে তাদেরকেও 1 ডোজ করে টিকা দেয়া হচ্ছে। যশোরেও টিকা নিতে বিভিন্ন কেন্দ্রে অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভোগান্তি ছাড়া দ্রুত ও সুশৃঙ্খলভাবে টিকা নিতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন অভিভাবকরা। স্বাভাবিকভাবে আর কি লাইন মেনটেন করেই সবাই দিচ্ছে, তো আমরাও সেইভাবে দিয়েছি। আলহামদুলিল্লাহ কোনো হ্যাজেল পোয়াতে হয় নাই। বাচ্চাদের টিকা দিয়ে নিয়ে গেলাম এবং এখানে কোনো ঝামেলা কোনো কিছু নেই। সবাই তো লাইনেই দাঁড়াবে, সবাই আসছে, এটা স্বাভাবিক হয়ে গেছে। আল্লাহর রহমতে ভালো মতো হয়ে। হামের সংক্রমণ রোধে আতঙ্কিত না হয়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলার সিভিল সার্জন। প্রত্যেকটা ইউনিয়নে পর্যায়ক্রমে শুরু হবে। আমাদের কর্মী সংকট আছে, আমরা একটা মাইক্রোপ্ল্যান করতেছি। 18 তারিখ পর্যন্ত মাইক্রোপ্ল্যান আজকে আমরা অনলাইনে ডাটাবেজে এন্ট্রি করা হবে এবং তারপরে থেকে আগামীকাল থেকে প্রত্যেকটা ইউনিয়নে এই কার্যক্রম চলমান থাকে। নেত্রকোনাতে 109 জনের শরীরে হামের উপস্থিতি শনাক্ত হয়েছে। এর মধ্যে 44 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হটস্পট হিসেবে ঘোষিত আটপাড়া উপজেলায় চলছে টিকা কার্যক্রম। এই উপজেলার 14,809 জন শিশু পাবে হামের টিকা। বনশ্রী হালদার, 71। দর্শক, সারা দেশের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি বরগুনা সদর উপজেলায়। জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে 140 জন। 33 জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। মারা যাওয়ার তথ্য নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন সহকর্মী সাগর আকুন। সাগর, একটু জানতে চাই যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে বরগুনা সদরে। আমরা যতটুকু জানি এখন পর্যন্ত কি অবস্থা হাম সংক্রমণের, সেই পরিস্থিতির একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। হ্যাঁ ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে দেশের যে 18টি উপজেলায় সংক্রমণের যে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে কিন্তু বরগুনা যে সদর উপজেলা রয়েছে এই সদর উপজেলা কিন্তু সবচেয়ে বেশি হামের সংক্রমণ দেখা দিয়েছে। আমি যদি আপনাকে লাস্ট 24 ঘন্টার তথ্য আপনাকে দেই বরগুনার, এখানে বরগুনার 250 শয্যা যে জেনারেল হাসপাতাল রয়েছে এখানে কিন্তু লাস্ট 24 ঘন্টায় 24 জন শিশু কিন্তু নতুন করে আবারও হামের আক্রান্ত হয়েছে এবং ভর্তি হয়েছে। এবং আমি যদি গত 1 তারিখ থেকে আজকে 6 তারিখ পর্যন্ত আপনাকে যদি তথ্য দেই 169 জন সিভিল সার্জন অফিসের তথ্য মতে 169 জন কিন্তু আক্রান্ত হয়েছেন এই যে হামে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, দেশের যে মৃত্যুর হার তার মধ্যে কিন্তু বরগুনাতে 3 জন শিশু মৃত্যুবরণ করেছে। একজন বরিশাল শেরে বাংলা
মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে এবং বাকি দুজন ঢাকার দুটি মেডিকেলে কিন্তু তারা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। এবং আমরা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, স্টিকের যে কার্যক্রম যেটি শুরু হয়েছে, যেটি 3 সপ্তাহ যাবত চলবে এবং সেই কার্যক্রমের কিন্তু আজকে 3য় দিন। আমরা যে তথ্য নিয়েছি সিভিল সার্জন অফিস থেকে, সেখানে দেখেছি আমরা যে গত 2 দিনে কিন্তু বরগুনার সদর উপজেলার মোট 20টি টিকাদান কেন্দ্রে কিন্তু প্রায় 4000-এর বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। এবং সিভিল সার্জন আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে পৌরসভার যে 5টি টিকা কেন্দ্র রয়েছে এবং 10টি ইউনিয়নের যে 15টি যে টিকা কেন্দ্র রয়েছে, সেই টিকা কেন্দ্রে কিন্তু যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু 21 দিন পর্যন্ত তাদের টিকাদান কার্যক্রম চলবে। এবং আরেকটি বিষয় আমরা গতকালকে লক্ষ্য করেছি, সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে দেখেছি আমরা গতকালকে 18টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন টিকাদান কেন্দ্রে কিন্তু তারা যে প্রচারণা, এই যে হাম সংক্রান্ত বিষয়ে যে সচেতনতা মানুষের মধ্যে বৃদ্ধি করার জন্য কিন্তু তারা যে প্রচারণা সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে। তো বরগুনা সার্বিক সবশেষ পরিস্থিতি কিন্তু এই ছিল আমার কাছে। নেন্সি। সাগর, আপনাকে ধন্যবাদ। আসলেও আশঙ্কার বিষয় এবং খুবই দুশ্চিন্তার বিষয় যে সংক্রমণের আপডেট তথ্য বরগুনা থেকে জানাচ্ছিলেন তিনি আমাদেরকে। প্রান্তিক এলাকায় হামের টিকা সংরক্ষণের সঠিক তাপমাত্রা মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। তিনি জানান, সংরক্ষণ তাপমাত্রার নিয়ম না মানলে এই টিকা কাজ করবে না। এদিকে ঢাকায় 12 এপ্রিল এবং সারা দেশে 3 মে শতভাগ টিকা কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। মার্চ মাসেই হাম উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে আশঙ্কাজনকভাবে রোগীর সংখ্যা বাড়তে থাকে, যাদের 80% 1 থেকে 1.5 বছরের শিশু। তাই চিকিৎসার পাশাপাশি হাম প্রতিরোধে টিকা কার্যক্রম শুরু করে স্বাস্থ্য বিভাগ। গেল 5 এপ্রিল থেকে প্রথম ধাপে উচ্চ ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় টিকা দেওয়া শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, গ্যাভির মাধ্যমে পাওয়া হামের টিকাগুলো 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। এই তাপমাত্রায় রক্ষণাবেক্ষণ না করলে টিকার কার্যকারিতা নষ্ট হয়ে যায়। অনেক উপজেলার টিকা কেন্দ্রে এই সংরক্ষণ পদ্ধতি মানা হচ্ছে না, যা অত্যন্ত উদ্বেগজনক। 1 ডোজের ভ্যাকসিন কিনবেন, এটা তো রেফ্রিজারেশনের রাখার কথা না। তা আমি যদি 2000 ভায়াল পাঠাই মনোহর দিতে আমার নিজের এলাকায়, কোথায় রাখবে ওরা? রাখতে পারবে? পারবে না। এটা তো ফ্রিজে না থাকলে নষ্ট হয়ে যাবে কোয়ালিটি। তিনি আরও জানান, আগামী 12 এপ্রিল থেকে ঢাকা সহ দেশের সকল সিটি কর্পোরেশন এলাকায় এবং 3 মে থেকে সারা দেশে শতভাগ টিকাদান কার্যক্রম শুরু হবে। আগামী 12 তারিখ থেকে ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং বরিশাল সিটি কর্পোরেশনে টোটাল আমরা টিকা কার্যক্রম শুরু করতেছি এবং 3রা মে থেকে সারা বাংলাদেশ ব্যাপী এই টিকা কার্যক্রম, বিভিন্ন টিকা কার্যক্রম শুরু হবে এবং অদম্য গতিতে এবং নির্ভেজালভাবে কোনো রকম বিরতি না দিয়ে আমরা প্রতিদিন আমরা জনগণের পাশে থেকে টিকা কার্যক্রম চালিয়ে যাব। হামের উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন মন্ত্রী। মেহেদি হাসান, ৭১, ঢাকা। সরকার নিজের মতো সংবিধানের ব্যাখ্যা দিয়ে সংকট তৈরি করছে বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার জেরে সরকার যে পথে হাঁটছে তা সঠিক নয়। এ সময় গুরুত্বপূর্ণ সব সংস্কারে সরকারের নোট অফ ডিসেন্ট দেয়া নিয়েও প্রশ্ন তোলেন জামাতের এই নেতা। জানান, গণভোটের রায় বাস্তবায়নে 9 এপ্রিল শাহবাগে লিফলেট বিতরণ উদ্বোধন করবে 11 দল। সপ্তাহব্যাপী সারা দেশে এই কর্মসূচি চলবে। এ সময় জ্বালানি সংকট নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি। এই সংকট বিএনপি তৈরি করেছে, এই সংকট বিএনপিকেই সমাধান করতে হবে এবং আমরা মনে করি আমাদের বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলের চিফ হুইপ পরিষ্কার করে বলেছেন, আমরা দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। যে সংকট পার্লামেন্টে সমাধান করা সম্ভব, যে বিতর্ক এখানে নিষ্পত্তি করা সম্ভব, সেটাকে যদি ওনারা রাজপথে ঠেলে দিতে চান তো আমাদের তো উই হ্যাভ নো ওয়ে, আমাদের তো আর কোনো পথ থাকবে না। সস্তা প্রোটিনের অন্যতম উৎস ডিম ও মুরগি, কিন্তু করের চাপে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় খাদ্যের কিনারে দাঁড়িয়ে আছে 250 কোটি টাকার পোল্ট্রি শিল্প। উৎপাদন বন্ধ করে বেকার হচ্ছেন হাজার হাজার খামারি। তারা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে ধ্বংস হতে পারে পুরো খাত। মামুন হোসেনের প্রতিবেদন।
গত ৫ বছরে পোল্ট্রি খাতে উৎপাদন খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ, যার বড় অংশই বেড়েছে খাদ্যের দামে। এতে খামারিদের মোট খরচের প্রায় ৭৫ থেকে ৮০% যায় খাদ্য কিনতে। চলতি অর্থ বছরে কর্পোরেট কর ১৫% থেকে বাড়িয়ে ২৭.৫% করা হয়েছে। এছাড়া অগ্রিম আয়কর, টার্নওভার কর সহ বিভিন্ন শুল্ক বৃদ্ধির ফলে উৎপাদন খরচ আরও বেড়েছে। বর্তমানে একটি ডিম উৎপাদন খরচে পড়ে প্রায় ১০ থেকে ১১ টাকা, অথচ বাজারে বিক্রি করতে হচ্ছে ৭ থেকে ৮ টাকায়। একইভাবে ব্রয়লার মুরগির উৎপাদন খরচ প্রায় ১৪৬ টাকা হলেও বিক্রি হচ্ছে একই দামে, যেখানে লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হচ্ছে খামারিদের। হঠাৎ করেই ফিডের দাম বাড়াতে আমার খামারে লেয়ারদের খাবার দিতে কষ্ট হচ্ছে। ফিডের দামটা যেন কমায় দেয়, তাইলে আমরা ব্যবসা করতে পারবো। ফিডের দাম যে অগ্রগতি, ওষুধপত্রের দাম যে অগ্রগতি, এতে প্রায় প্রত্যেকটা ট্রামেই প্রায় লসের সম্মুখীন হতে হচ্ছে। আমাদের প্রতি ডিমে ৩ টাকা লস হচ্ছে। এভাবে আমরা আর এই ব্যবসা টিকিয়ে রাখতে পারতেছি না। প্রতিবেশী দেশগুলোতে পোল্ট্রি খাতে কর ও শুল্কে ব্যাপক সুবিধা দেওয়া হলেও বাংলাদেশে পরিস্থিতি উল্টো। খামারিদের সংগঠনের এই নেতা বলছেন, এভাবে চলতে থাকলে ছোট ও মাঝারি উৎপাদকরা হারিয়ে যাবে। যেটা খামারি লেভেল থেকে শুরু করে টোটাল ভোক্তা যারা আছেন বাংলাদেশে ১৮ কোটি জনগণের যে পুষ্টির চাহিদা, এটা কিন্তু পোলট্রি, ফিশারি অ্যান্ড লাইভস্টক সেক্টর যতটুকু এই প্রোটিনের চাহিদা পূরণ করছে, শতভাগ কিন্তু এই ইন্ডাস্ট্রি করছে। তো এটার দিকে নজর রেখে কিভাবে আমরা আমাদের ডিম, মুরগি, গরুর মাংস প্লাস দুধ, এগুলোকে কিভাবে আসলে ভোক্তাদের হাতের নাগালে কিভাবে রাখা যায়, এবং সেই অনুযায়ী সেই কারণে এটাকে রাখার জন্য যে ফিসক্যাল পলিসি গভর্নমেন্টের থাকার দরকার, আমি মনে করি বাজেট পূর্ববর্তী সময়ে সরকারকে এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, পোল্ট্রি শিল্পকে শুধু ব্যবসা নয়, জাতীয় খাদ্য নিরাপত্তার অংশ হিসাবে দেখতে হবে। কর কমানো, সহজ ঋণ এবং ভর্তুকি না দিলে নাগালের বাইরে চলে যেতে পারে সাধারণ মানুষের প্রোটিনের এই উৎস। ব্রয়লারের জন্য যে ডে ওল্ড চিক, একদিনের বাচ্চা ব্যবহার করা হয়, তার প্রাইসটা ভেরি হাই। এই প্রাইসটা কেন এত বেশি? ডিস্ট্রিবিউশন স্টেপগুলোকে যদি মনিটর করা যায়, তাহলে একটা রেশনাল ফেয়ার প্রাইস পাওয়া সম্ভব। যদি সেখানে এই দামটা কমানো সম্ভব হয়, খাবারের দামটা কমানো সম্ভব হয়, তাহলে হয়তো খামারিরা এখানে লাভ করতে পারবে, এবং খামারি লাভ করলে অটোমেটিকই টিকে থাকবে। তিনি আরও বলেন, আগামী বাজেটে অবশ্যই পোল্ট্রি খাতকে বিশেষ নজর দিতে হবে। মামুন হুসাইন, ৭১, ঢাকা। দুদিনের সফরে আজ ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং উপদেষ্টা হুমায়ুন কবির। মরিশাস যাওয়ার পথে দিল্লিতে যাত্রাবিরতি করবেন তারা এই সফরে মূল আলোচনা হতে পারে ডিজেল আমদানি, ভিসা ইস্যু, বাণিজ্য সম্পর্ক এবং গঙ্গার পানি বন্টন চুক্তি। এদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, আগের মতো ব্যক্তি ও দল কেন্দ্রিক সম্পর্ক চায় না বাংলাদেশ। তবে বিশ্লেষকরা বলছেন, জুলাই অভ্যুত্থানের পর ভাটা পড়া সম্পর্কে গতি আসতে পারে এই সফর। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসার পর এই প্রথম বাংলাদেশের কোনো মন্ত্রীর দিল্লি সফর করবেন। সৌজন্য সাক্ষাৎ হবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে। এছাড়াও বেশ কিছু বৈঠকে অংশ নেবেন তিনি। তেল বিক্রির নানান কৌশল করেও সারা দেশে জ্বালানি সংকট কাটছে না। গ্রামগঞ্জে খোলা বাজারে বেশি দামে তেল বিক্রি হচ্ছে। জ্বালানি সংকটের কারণে বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর পাম্পগুলোতে বাড়ছে ক্রেতাদের দীর্ঘ লাইন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত পরিমাণ তেল না পেয়ে হতাশ তারা। এদিকে পটুয়াখালীতে 7টি ফিলিং স্টেশন থাকলেও শুধু সরকার ব্রাদার্স পাম্পে তেল পাওয়া যাচ্ছে। কাজ করি তো আসলে আমাদের তেল সংকট অনেক বেশি। আমাদের তেল না থাকলে আমরা মার্কেট ভিজিট করতে পারি না, ডাক্তার ভিজিট করতে পারি না। এই জীবিকা করে এই মোটরসাইকেলে উপরি এখন তেল বেশি একটু দেওয়া লাগে। 1 থেকে 1.5 ঘন্টা ধরে দাঁড়াই আছি। 1.5 ঘন্টা পরে সিরিয়ালে এসে এখন তেল নেব। লক্ষ্মীপুরে তেল নিতে আসা ক্রেতাদের বিশৃঙ্খলা এড়াতে চালু করা হয়েছে টোকেন পদ্ধতি। তেল নেই, কার্ড আছে। এইসব কি বলেন? কিছু নেই। ওখানে 1000 টাকা লেখা থাকে, 1000 টাকা তেল দিই, আর নয় সর্বোচ্চ 500 টাকা। টিআই কামরুল সাহেব উনি সুন্দরভাবে এখানে একটা সিরিয়াল করে আপনার সুন্দরভাবে তেল নেওয়ার জন্য ব্যবস্থা করছে। এ বিষয়ে ট্রাফিক পুলিশ জানায়, এলাকার শৃঙ্খলা বজায় রেখে তেল বিতরণ করা হচ্ছে। সকাল 9টা থেকে 8টা পর্যন্ত পোশাকে ছিলাম, এখন গিয়ে যাচ্ছি ফ্রেশ হয়ে আবার আসছি। কারণ হচ্ছে আমি মনে করি আর যতটুকু প্রয়োজন তেল, উনি যদি অতটুকু তেল নিয়ে যায়, তেল সংকট বলে কোনো কিছু এখনো নাই।
তো আমাদের যেটা হয়েছে আমরা সাশ্রয়ী হতে চাচ্ছি না। বরিশালে ডিজেল সংকট কম থাকলেও সবচেয়ে বেশি চাহিদা অক্টেনের। তবে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার বিষয়টি মানতে চাচ্ছেন না গ্রাহকরা। তো 300 টাকা নিচ্ছে এবং 300 টাকারে দিচ্ছে, সমস্যা নেই, এই হলে চলে আমাদের। খোলা পেট্রোল অক্টেনের জন্য যথেষ্ট চাপ প্রয়োগ করে এবং কখনো কখনো তারা আমাদের সাথে অসৎ আচরণও করার চেষ্টা করছে বা করছে। ময়মনসিংহে মধ্যরাত থেকে ফিলিং স্টেশনে গ্রাহকদের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। পাম্প মালিকরা বলছেন সরবরাহের চেয়ে চাহিদা 3 থেকে 4 গুণ বেড়েছে। অপরদিকে মানিকগঞ্জে ফিলিং স্টেশনে তেল সরবরাহে অ্যাপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শাকিলা সিথি, ৭১। দেশে জ্বালানি আমদানি বেড়েছে, একই সাথে বেড়েছে জ্বালানি আমদানি ব্যয়ও। গেল অর্থ বছরের প্রথম 9 মাসের সাথে এ বছরের তুলনামূলক বিশ্লেষণ করলে বের হয়ে এসেছে এই তথ্য। এদিকে মধ্যপ্রাচ্য সংকটের এই সময়ে সামনের দিনগুলোতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকার নির্ধারিত সংকোচন নীতি পালনে জনগণের বাধ্যবাধকতা ও সচেতনতার উপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। 4 এপ্রিল মালয়েশিয়া থেকে 34,043 মেট্রিক টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙর করে জ্বালানিবাহী ট্যাঙ্কার এমবি শানগ্যাং ফাজিয়ান। আগের দিন সিঙ্গাপুর থেকে 27,375 মেট্রিক টন ডিজেল নিয়ে আসে আরেকটি ট্যাঙ্কার এমভি ইউয়ান জিং হে। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে ইরান, আমেরিকা, ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে বিভিন্ন প্রকার জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে মোট 42টি জাহাজ। এর মধ্যে এলএনজি নিয়ে 9টি ও এলপিজি নিয়ে এসেছে 14টি জাহাজ। অন্যদিকে একই সময়ে 8টি জাহাজ প্রায় 3,85,000 টন জ্বালানি নিয়ে দেশে পৌঁছানোর কথা থাকলেও তা পারেনি। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর সীমায় 5টি জাহাজ তাদের পণ্য খালাসের কার্যক্রম করছে। যুদ্ধের শুরুর দিক থেকে কিছু জাহাজ আমাদের ওই দিক থেকে এসেছে, বাট লাস্ট কিছুদিন ধরে যে সমস্ত জাহাজ আসছে সেগুলো আমাদের পূর্ব দিক থেকে আসছে। চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী গেল অর্থ বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত 9 মাসে ডিজেল আমদানি হয়েছে প্রায় 21 লাখ টন। তবে 2025 থেকে 26 সালে একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 27 লাখ টন। অন্যদিকে গত বছর এই সময়ে অপরিশোধিত পেট্রোলিয়াম আমদানি হয়েছিল প্রায় 13 লাখ টন, যা বেড়ে এবছর হয়েছে প্রায় 16 লাখ টন। তবে ফার্নেস অয়েল আমদানি কমে এবছর হয়েছে 11.26 লাখ মেট্রিক টন। গেল বছর ফার্নেস অয়েল আমদানি হয়েছিল প্রায় 14.5 লাখ টন। 2025 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে প্রায় 10 লাখ মেট্রিক টনের মতো আমদানি হয়েছে পেট্রোল, ডিজেল, অকটেন, এলপিজি, এলএনজি। এবং 2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে আমদানি হয়েছে 25 লাখ মেট্রিক টনের মতো, প্রায় দ্বিগুণের থেকেও বেশি আমদানি হয়েছে। এবছর মার্চে এলএনজি ও এলপিজি নিয়ে 26টি জাহাজের মধ্যে এসেছে মাত্র 15টি। এপ্রিলে যে বুকিং আছে সেটিরও 2/3 নিশ্চিত হয়নি এখনো। এতে চাপ তৈরি হয়েছে সরবরাহ ব্যবস্থায়। আমাদের জ্বালানির বৃহৎ একটি অংশ হরমুজ প্রণালীর মাধ্যমে সরবরাহ হয়ে থাকে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার জ্বালানি সরবরাহকে স্বাভাবিক রাখার জন্য বিকল্প বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে, যেটাকে সাকসেসফুল করতে হলে আমাদের সবাইকে সরকারের গৃহীত পদক্ষেপগুলিকে সমর্থন করতে হবে। গত বছরের তুলনায় একই সময়ে জ্বালানি আমদানি কিছু ক্ষেত্রে বাড়লেও বর্তমানে সংকট নিরসনে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ ও জ্বালানি ব্যবহারে মানুষের সচেতনতার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। জ্বালানির বাড়তি ব্যয় এবং টানা রপ্তানি আয়ের পতনে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা জোগাড়ে সংকটে বর্তমান সরকার। তবে সেখানে বাড়তি স্বস্তি আনতে পারে পাইপলাইনে জমে থাকা $42 বিলিয়ন ছাড়ের উদ্যোগ। বিশেষজ্ঞরা মনে করেন আগে এ বিষয়ে যথেষ্ট সাফল্য না এলেও নতুন সরকারকে ভাবতে হবে জোরালোভাবে। অন্যদিকে চ্যালেঞ্জের এই সময়েও 8 মাসে নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি জাপান, চীন, ভারত কিংবা রাশিয়া। রাকিব আল জাবেদের রিপোর্ট।
বাংলাদেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বড় অংশই বিদেশি ঋণ নির্ভর, কিন্তু ঢাকঢোল পিটিয়ে চুক্তি হলেও সক্ষমতার দক্ষতার ব্যর্থতায় সময়মতো ছাড় করা যায় না বেশিরভাগ অর্থ, ফলে তা জমতে থাকে প্রতি বছরই। ইআরডির হিসাবে গেল 54 বছরে প্রকল্প বাজেট সহায়তা বাবদ 181 বিলিয়নের উপরে প্রতিশ্রুতি দেয় বিভিন্ন সংস্থা। বিপরীতে গত বছর 1 জুলাই পর্যন্ত হাতে পাওয়া যায় 124 বিলিয়নের খানিকটা বেশি, ফলে পাইপলাইনে থাকা অর্থের পরিমাণ ছাড়িয়েছে $42 বিলিয়ন। সম্প্রতি জ্বালানির পেছনে বাড়তি ব্যয়ের কারণে চাপ বাড়ছে সরকারের আর্থিক ব্যবস্থাপনায়, সেই সাথে ধারাবাহিকভাবে কমছে রপ্তানি। তাই সংকটের এই সময়ে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা জোগাড়ে জোরালো আলোচনায় পাইপলাইনের অর্থ ছাড়। আমাদের দিক থেকে অনেকগুলো যেটাকে বলা যায় ব্যর্থতা রয়েছে। বর্তমান সরকারের একটা উদ্যোগ নিতে পারে যে এই ঋণগুলোকে পরীক্ষা করে দেখা, যে এগুলোর মধ্যে কোনগুলো বর্তমান পর্যায়ে এই সরকারের যে বিভিন্ন অগ্রাধিকার প্রকল্পগুলো আছে তার সঙ্গে কোনগুলো খাপ খায়। অতীতে আমরা এই অনেক প্রকল্প বিদেশি দেশীয় অর্থায়ন মানে ঋণ গ্রহণ করে সুফল পাইনি, কিন্তু ঋণের বোঝা বেড়ে গেছে, সুদের ব্যয় বেড়ে গেছে। এটাই সবচেয়ে বেশি সঠিক সময় আমি বলবো, কারণ এই ধরনের সময়ে অপচয়ের কোনো সুযোগ নাই। শুধু পাইপলাইন নয়, নতুন উৎস থেকে ঋণ পেতেও দৌড়ঝাঁপ শুরু করেছে সরকার। এরই মধ্যে 2 বিলিয়নের আলোচনা চলছে একাধিক সংস্থার সাথে। তবে প্রয়োজনের এই সময়ে চলতি অর্থবছরের 8 মাসে অর্থায়নের প্রতিশ্রুতি দেয়নি জাপান, ভারত, চীন কিংবা রাশিয়া। অন্যদিকে এই সময় বাংলাদেশ হাতে পেয়েছে মাত্র $3 বিলিয়ন, যা গত বছরের একই সময়ে ছিল $4 বিলিয়নের উপরে। সেই সাথে বেড়েছে পরিশোধের চাপও। বিশ্লেষকদের মতে এ বিষয়ে আরও সক্রিয় হতে হবে সরকারকে। বাস্তবায়ন করে আমি যে কাজটা করব সেটা থেকে যদি কোনো রিটার্ন ইকোনমি বা সরকারের কাছে না আসে, তাহলে তো ভবিষ্যতে এটা ঋণের বোঝাটা বাড়িয়ে দেবে, কিন্তু ঋণ পরিশোধ করার সক্ষমতা তৈরি করবে না। সেই জন্যই যেন তেন প্রজেক্টে যেহেতু অর্থায়ন আছে সেজন্য বাস্তবায়ন করতে হবে। ওই প্রিন্সিপাল ধরে এগুলো ভবিষ্যতের জন্য এটা আরো বেশি বিপজ্জনক হবে। বর্তমানে আমাদের বৈদেশিক ঋণ পরিশোধের যে পরিমাণ, এটা কিন্তু আমাদের বাজেটের একটা বড় অংশ কিন্তু ব্যয় করতে হচ্ছে আমাদের ঋণ পরিশোধের ক্ষেত্রে, এবং আগামী বছরগুলোতে কিন্তু এইটা আরও দ্রুত গতিতে বাড়বে। সবশেষ অর্থবছরে অবশ্য প্রতিশ্রুতির চেয়ে $1 বিলিয়ন বেশি অর্থ ছাড় করেছে বাংলাদেশ। বিভিন্ন উন্নয়ন সহযোগী এবং সংস্থার কাছ থেকে স্বাধীনতার পর থেকেই প্রকল্প বাবদ অর্থ সহায়তা পেয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে সঠিক সময়ে এসব প্রকল্প বাস্তবায়ন করতে না পারার ব্যর্থতার কারণে পাইপলাইনে এসে জমা পড়েছে $40 বিলিয়ন বেশি পরিমাণ অর্থ। বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারের অধীনে সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নে মনোযোগী হতে হবে বাংলাদেশকে, তবেই মিলবে প্রকৃত সুফল। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। খাগড়াছড়িতে বৈশাখী উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে হয়েছে শোভাযাত্রা। আগামী 12 এপ্রিল নদীতে ফুল দিয়ে শুরু হবে বৈশাখী। মঙ্গলবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে কবুতর ও বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করা হয়। পরে বের হওয়া বর্ণিল শোভাযাত্রাটি শহর ঘুরে জেলা টাউন হলে গিয়ে শেষ হয়। ঐতিহ্যবাহী পোশাক, অলংকার এবং বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেন হাজারো পাহাড়ি বাঙালি। সেখানে বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য পরিদর্শন করেন। এছাড়াও মারমাদের ঐতিহ্যবাহী পানি খেলা ও ডিসপ্লে প্রদর্শনী করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কুয়ালালামপুর সফরকে ঘিরে আবারও মালয়েশিয়ার শ্রমবাজার খোলার সম্ভাবনা জেগেছে। বাজার খুললে বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ হবে কয়েক লাখ বাংলাদেশির। তবে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা বলছেন, নতুন কর্মীর পাশাপাশি পুরাতন কর্মীদের নিরাপদ প্রবাস জীবন নিশ্চিত করতে সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। দেশটির নির্মাণ খাত থেকে শুরু করে পাম বাগান, কৃষি, শিল্প কারখানা, এমনকি সার্ভিস সেক্টর সবখানেই বাংলাদেশি কর্মীর ব্যাপক চাহিদা। তবে সম্ভাবনাময় এ বাজার বারবার মুখ থুবড়ে পড়েছে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে। মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ, এখন বর্তমানে ভালো না। যারা বৈধতা, যে বললাম আমি, যারা বৈধতা আছে তারাও ঠিকভাবে থাকতে পারতেছে না। যে সকল অবৈধ প্রবাসী ভাইয়েরা আমরা আছে, ঠিক আছে, তাদেরকে বৈধ করার জন্য সুযোগ করে দাও, এটাই আমাদের আবেদন মন্ত্রী মহোদয়ের কাছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মালয়েশিয়া সফর করবেন 8 থেকে 11 এপ্রিল। এই সফরকে ঘিরে 2 বছর পর সম্ভাবনা জেগেছে স্থবির হয়ে যাওয়া শ্রমবাজারে গতি ফেরার। শুধু নতুন কর্মী নয়, বরং পুরাতনদের নানামুখী সমস্যার সমাধান করবেন সরকারের উচ্চ পর্যায়ের এই কর্মকর্তা, এমন প্রত্যাশা প্রবাসীদের।
মালয়েশিয়াতে যাতে কলিং খুললে সিন্ডিকেট মুক্ত হয়, কারণ ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এসব দেশ থেকে আসতে গেলে মালয়েশিয়াতে অভিবাসন খরচ হয় বাংলা টাকায় 1,50,000 থেকে 1,80,000 টাকা, যেটা বাংলাদেশ থেকে আসতে খরচ হয় 4 থেকে 5 লাখ টাকা। এসে এমন একটা চূড়ান্ত সিদ্ধান্ত করেন যেন শ্রমবাজার নিয়ে একটা স্বচ্ছতার এবং জবাবদিহিতার জায়গা থাকে। নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া অভিবাসন ব্যয় যেভাবে হয়, এই অভিবাসন ব্যয় যেন আমাদের দিকেও থাকে। প্রবাসীরা বলছেন পরিবর্তিত সরকার ব্যবস্থায় সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার চালু হলে লাভবান হবে বাংলাদেশে। কম খরচে সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার এবং হয়রানি মুক্ত নিরাপদ প্রবাস জীবন নিশ্চিত হবে মন্ত্রীর এ সফরের মাধ্যমে, এমনটাই প্রত্যাশা তাদের। মুস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সরকারের বিরুদ্ধে অপপ্রচারকারীদের রুখে দিতে প্রবাস থেকে নেতাকর্মীদের অফলাইন ও অনলাইনে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ারে মালয়েশিয়া যুবদল আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে মালয়েশিয়া যুবদলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ উদ্বোধন করা হয় এবং প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্বর্ধনা জানানো হয়। দলটির সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন যুবদল মালয়েশিয়ার নবগঠিত কমিটির সভাপতি জসিমউদ্দিন। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথে।